হ্যালো সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো যারা এই ভিডিওটা দেখতেছো। তো আমরা আমাদের লাস্ট ক্লাসে মূলত সাইটোপ্লাজমীয় অঙ্গাণু যেগুলো ঝিল্লিযুক্ত সেগুলো নিয়ে আলোচনা শেষ করছি। আর ক্লাসটা একটু দীর্ঘ ছিল। আর আজকের ক্লাসটা একটু শর্ট হবে। আজকের ক্লাসটাতে আমরা মূলত আলোচনা করব হচ্ছে কি সাইটোপ্লাজমীয় অঙ্গাণু যেগুলো হচ্ছে আমাদের ঝিল্লিবিহীন, আর সেই সাথে নিউক্লিয়াস, এই দুটো টপিক নিয়ে আলোচনা করব শুধু। আর আগামী ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে কি উদ্ভিদের সকল টিস্যুতন্ত্র নিয়ে। সো আগামী ক্লাসটা একটু বড় হবে। এরপরের ক্লাসে আমরা আলোচনা করব প্রাণী টিস্যুতন্ত্র নিয়ে। এর আর বেশি না, 3টা বা হাইয়েস্ট গেলে 4টা হতে পারে ক্লাস। এরপর আমাদের এই চ্যাপ্টার শেষ। সো এই যাই হোক, সো আমরা শুরু করবো এখন। সো যেটা বলতেছিলাম আগের মধ্যে, আই হোপ তোমরা রেগুলার পড়াশোনা করতেছো। আমাদের এই 3 নম্বর ক্লাসটা করার আগে আই হোপ তোমরা আমাদের আগের 2টা ক্লাসও করে আসছো। যদি না করে থাকো তাহলে আমাদের যারা ফেসবুক থেকে দেখতেছো তারা কমেন্ট বক্সে গেলে দেখবা যে কি প্রথম কমেন্টেই দুটোটা ক্লাসের লিঙ্ক দেওয়া। আবার যদি তোমরা চাও ইউটিউব থেকে যদি দেখে থাকো আর কি, তাহলে ইউটিউবের কমেন্ট বক্সও পেস্ট করা আছে, ডিসক্রিপশন বক্সও পেস্ট করা আছে। সো আমি সাজেস্ট করবো ফেসবুকে দেখতে পারো অবশ্যই, বাট ইউটিউবে দেখলে মেবি বেটার, বেশি হয় ভালো। কারণ কি ফেসবুকে নোটিফিকেশানস আসে, মেসেঞ্জারের হাবিজাবি ঝামেলা আছে, মেসেজ আসে। তুমি ক্লাস করতেছো, হঠাৎ করে দেখলা তোমার অন্য একটা ভিডিও চলে আসলো, কমেডি বা যে কোনো একটা ভিডিও আসতেই পারে, যেটা দেখতে চলে গেলে আর লাস্টে ক্লাসটা করা হইলো না, তুমি মনোযোগটা আটকাইতে পারলা না। মনোযোগ নিয়ে আমরা আমাদের কিছু ভিডিও আলাদাভাবেই করব, শুধু কীভাবে ফোকাস বাড়াইতে হয়, মনোযোগ বাড়াইতে হয়। মানে কিছুটা মোটিভেশন টাইপ ভিডিও বলতে পারো, বা বলতে পারো যে কি তোমার নিজেকে আগের থেকে আরও বেশি পড়ালেখা মনোযোগী করা, বা নিজেকে আগের থেকে আগে যেরকম ছিল তার থেকে আরেকটু ভালো করা বা উন্নতি করা কিছু ভিডিওস দিব বা টিপস দিব। আমরা সামনে আস্তে আস্তে ভিডিওগুলো আসবে। স্বাভাবিকভাবে বলতে পারো যে কি ওইসব ভিডিওগুলো আমাদের চ্যানেলে আমরা শুক্রবারই আপলোড দিব সন্ধ্যা 7টার দিকে। তো যাই হোক, আই হোপ আমাদের ক্লাসগুলো এতদিন যারা করছো রেগুলার তারা মজা পাচ্ছ, আর যারা নতুন আসছো তাদেরকেও থ্যাঙ্কস আমাদের ক্লাসটাতে ঢুকার জন্য। আই হোপ এই ক্লাসটা করে মজা পাবো। আর ভালো হবে যদি তোমরা ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ক্লাস করে আসো। আর আর কি বলবো, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবা। এই তো চলো শুরু করা যাক। আচ্ছা, তো আমরা মূলত আজকে আলোচনা করব হচ্ছে কি ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু নিয়ে। ঠিক আছে, ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু নিয়ে। সো আমাদের কি কি আছে ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু নিয়ে, সেগুলো আমরা একটা সাইডে লিখে ফেলি। ঠিক আছে, সো প্রথমত হচ্ছে কি আমাদের কোষ কঙ্কাল, রাইবোজোম আর সেন্ট্রোসোম। বেশি না, 3টা। কি কি? কোষ কঙ্কাল, রাইবোজোম। ঠিক আছে, সো আজকে আমরা প্রথমে এই 3টা নিয়ে আলোচনা করব, এরপর আমরা নিউক্লিয়াস নিয়ে আলোচনা করব। সো প্রথমে যদি আমি লিখি যে আমাদের হচ্ছে কি কোষ কঙ্কাল, এখান থেকে লিখি কোষ কঙ্কাল। আচ্ছা, তো দেখা যাচ্ছে ক্লিয়ারলি সব কিছুই, আই হোপ। তো আমরা মূলত আলোচনা করতেছিলাম কি যে কোষ কঙ্কাল নিয়ে। ঠিক আছে, সো কোষ কঙ্কালে আমরা যদি বইয়ের দিকে তাকাই, বইয়ের মধ্যে লেখা আছে কি কি যে তোমার কোষ ঝিল্লি অতিক্রম করে কোষের ভিতর ঢুকলে প্রথমত কোষ কঙ্কাল নজরে পড়বে। ঠিক আছে, সেটা লম্বা এবং মোটা চিকন মিলিয়ে অসংখ্য দড়ির মতো বস্তু, বা যা হচ্ছে আমাদের কোষের চারদিকে জালের মতো ছড়িয়ে রয়েছে। কোষ কঙ্কাল ভিতর থেকে কোষটাকে ধরে রাখে। এগুলোতে আমার একটা ইম্পর্টেন্ট না। ঠিক আছে, হ্যাঁ, একটা লাইন লেখা যাইতে পারে যে কি তোমার
সাধারণত আমাদের কোষ কঙ্কাল মোটা শিকল মিলে অসংখ্য দড়ির মতো বস্তু। আচ্ছা ঠিক আছে, এই ইম্পর্টেন্ট লাইন্সগুলো আমরা মূলত এখানে লিখবো, আমাদের টার্গেটটা হচ্ছে সেটাই। ঠিক আছে, সো কি বলতে পারি আমরা, যে কোষ কঙ্কাল অসংখ্য মোটা চিকন দড়ির মতো বস্তু যা কোষের চারদিকে জালের মতো ছড়িয়ে আছে। চারদিকে জালের মতো ছড়িয়ে আছে। যদি আসে প্রশ্নে, সৃজনশীল প্রশ্নে, যে কোষ কঙ্কাল কাকে বলে, এতটুকু সংজ্ঞা দিলে এনাফ। ঠিক আছে, তো আচ্ছা এরপরে কি লিখছে, যে তোমার অ্যাক্টিন, মায়োসিন, টিউবিলিন ইত্যাদি প্রোটিন দিয়ে কোষ কঙ্কালে বিভিন্ন ধরনের তন্তু নির্মিত হয়। অ্যাক্টিন, মায়োসিন, টিবিউলিন ইত্যাদি প্রোটিন দিয়ে এটি তৈরি। ঠিক আছে, আচ্ছা এরপর লিখছে কি মাইক্রো টিউবিল, আর হচ্ছে কি আমাদের মাইক্রোফিলামেন্ট কিংবা ইন্টারমিডিয়েট ফিলামেন্ট এই ধরনের তন্তুর উদাহরণ। ঠিক আছে, আচ্ছা এটা আগে লিখে দিই, পরে আমি আরও ক্লিয়ারলি বুঝিয়ে দিব। মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট হচ্ছে আমাদের কি এদের উদাহরণ। আচ্ছা, সো কোষ কঙ্কালে আর তেমন কিছুই নাই বলতে গেলে, আমাদের মেইন লাইনই হচ্ছে মোট তিনটা। যে প্রথমত আমাদের সংজ্ঞাটা মাথায় রাখতে হবে, তাহলে সুবিধা হবে আমাদের জন্য বেশি, কারণ কি সংজ্ঞাটা আমাদের সৃজনশীলের ক এর জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, কোষ কঙ্কাল অসংখ্য মোটা চিকন, এক মিনিট চিকন লেখা রাখছি, হ্যাঁ আচ্ছা, সো যেটা বলতেছিলাম, যে আমাদের কোষ কঙ্কাল মূলত হচ্ছে যে কি তোমার অসংখ্য মোটা চিকন দড়ির মতো বস্তু যা কোষের চারদিকে জালের মতো ছড়িয়ে আছে। এরপরে মনে করো যে কি অ্যাক্টিন, মায়োসিন, টিবিউলিন ইত্যাদি প্রোটিন দিয়ে এটি তৈরি। আবার হচ্ছে কি মাইক্রোটিউবিউল, আর হচ্ছে কি মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, এগুলো হচ্ছে এই যে কোষ কঙ্কাল বা এদের তন্তুর উদাহরণ। ঠিক আছে, তো এই এতটুকুই হচ্ছে আমাদের কোষ কঙ্কাল। সো আই হোপ তোমরা বুঝতে পারছো কী কী পড়াচ্ছি। আর যদি কোনো কনফিউশন থাকে তাইলে দরকার হলে আরেকটু পিছিয়ে যাও, আরেকবার দেখো এই ক্লিপটা, যাতে তোমার কোনো কনফিউশন না থাকে। তাও যদি দেখো যে একবার বা দুইবার বেশি দেখছো কিন্তু তোমার তাও কনফিউশন রয়ে যাচ্ছে, তুমি চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো বা পেজে আমাদের ডাইরেক্ট মেসেজ করতে পারো। ঠিক আছে, পেজের লিঙ্ক সবসময় ডিসক্রিপশানে দেওয়া আছে, আবার চ্যানেলে গেলেও পাবা। সো ওখান থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো যে কোনো প্রবলেম। এরকম না যে শুধু তুমি বায়োলজিতে কিছু বুঝতেছো না তাইলেই কন্ট্যাক্ট করতে পারবা, বা পড়ালেখায় কিছু বুঝতেছো না তাইলেই কন্ট্যাক্ট করতে, এরকম না। পড়ালেখা কেন ফোকাস করতে পারতেছো না, আগাচ্ছ না, মানে বেসিক আরও কোনো হাবিজাবি চাইলেও প্রবলেম শেয়ার করতে পারো। আমরা চেষ্টা করবো একটা বড় ভাই হিসাবে তোমাকে সাপোর্ট দেওয়ার, যাতে তোমার রেজাল্ট ভালো হয়। ঠিক আছে,
আচ্ছা, এতটুকুই। তাহলে আমরা তাহলে এটা মুছে ফেলি, আমরা সামনে আগাবো রাইবোজোম নিয়ে। ঠিক আছে, রাইবোজোম। আচ্ছা, রাইবোজোমে এখানে কি লিখছে যে তোমার প্রাণী বা উদ্ভিদ উভয়ই এই ধরনের কোষ পাওয়া যায়, উভয় ধরনের কোষে এদের পাওয়া যায়। ঝিল্লিবিহীন বা পর্দাবিহীন অঙ্গাণুটা প্রধানত প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে। আচ্ছা, তো আমরা প্রথমে লিখতে পারি কি যে তোমার মূলত এদের উদ্ভিদ ও প্রাণী উভয় কোষে পাওয়া যায়। ঠিক আছে। আচ্ছা, সেকেন্ডে কি বলছিলি এখানে জানি যে তোমার ঝিল্লিবিহীন বা পর্দাবিহীন অঙ্গাণুটি প্রধানত প্রোটিন সংশ্লেষণ। আচ্ছা, তাহলে হচ্ছে কি এটি প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে। আচ্ছা, এরপরে হচ্ছে কি আমাদের মূলত প্রোটিনের পলিপেপটাইড চেইন সংযোজন এই রাইবোজোম করে থাকে। আচ্ছা, প্রোটিনের পলিপেপটাইড চেইন সংযোজন করে। আচ্ছা, তাহলে এরপরে হচ্ছে আমাদের তোমার রাইবোজোমের কাজে উৎসেচক সরবরাহ করে। আচ্ছা, উৎসেচক বা এনজাইমের কাজ হলো প্রাণ রাসায়নিক বিক্রিয়ার গতি বাড়িয়ে দেওয়া। আচ্ছা, এগুলো হচ্ছে মূলত রাইবোজোম, বাট তুমি যদি চাও এক্সট্রা আরেকটা লাইন এখানে দেওয়া আছে যেটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে। আচ্ছা, উৎসেচক এই নামটা তো শুনছো মেবি আগে, তাই না? এটার আরেকটা নাম হচ্ছে কি এনজাইম। ঠিক আছে। তো উৎসেচক বা এনজাইম এদের কাজটা কি মূলত জানো? যে এরা আমাদের প্রাণ রাসায়নিক বিক্রিয়ার গতি বাড়ায়, বিক্রিয়ার গতি বাড়াতে হেল্প করে। আচ্ছা, এগুলো হচ্ছে মূলত আমাদের রাইবোজোমের। ঠিক আছে। কি কি সাধারণত প্রথমত হচ্ছে কি আমাদের আমাদের রাইবোজোমকে আমরা সাধারণত উদ্ভিদ প্রাণী উভয় কোষে পেয়ে থাকি। এরপর হচ্ছে কি এটি প্রোটিন সংশ্লেষে সাহায্য করে, প্রোটিনের পলিপেপটাইড চেইন সংযোজন করে। ঠিক আছে। এরপর হচ্ছে কি উৎসেচক বা এনজাইম, এটা হচ্ছে আরেকটা এক্সট্রা লাইন এখানেই দেওয়া অ্যাড করা, বাট এটা এমসিকিউতে আসার জন্য খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কি আমাদের এরা প্রাণ রাসায়নিক বিক্রিয়ার গতি বাড়াতে হেল্প করে। আচ্ছা, প্রাণ রাসায়নিক বিক্রিয়া কী জিনিস সেটা তোমাদের আপাতত লাগতেছে না, লাগলে আমি অবশ্যই বলে দিব। বাট এই জিনিসটাই অবশ্যই মাথায় রাখবা যে এনজাইম উৎসেচক কী করতেছে, এরা প্রাণ রাসায়নিক বিক্রিয়া বাড়াতে সাহায্য করে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আই হোপ তোমাদের এটা লেখা হয়ে গেছে। লেখা হইলে তাড়াতাড়ি তুলে নাও, আমরা এরপরে সামনে আগাবো আমাদের সেন্ট্রোজোম নিয়ে। তাহলে আমাদের ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর সমাপ্ত হবে এখানে। আচ্ছা, আই হোপ এতক্ষণে লেখা শেষ। না লেখা শেষ হলে একটা স্ক্রিনশট নিয়ে নাও, আমরা সামনে চলে যাচ্ছি।
আচ্ছা, সেন্ট্রোজোম ঠিক আছে। সো সেন্ট্রোজোমের প্রথমে যেটা সেটা হবে যে কি তোমার এদের প্রাণীকোষে পাওয়া যায় আচ্ছা রেয়ার না থাক, বাংলায় লিখি, খুবই কম উদ্ভিদ কোষে মাঝে মাঝে দেখা যায়, মাঝে মাঝে দেখা যায়। আচ্ছা, এরপরে আমাদের হবে যে কি তোমার, আচ্ছা এখানে লিখেছি কি নিম্ন শ্রেণী, তাহলে আরো নিম্ন শ্রেণী। আচ্ছা, এরপরে লিখছি কি যে তোমার প্রাণীকোষের নিউক্লিয়াসের কাছে দুটি ফাঁপা নলাকার বা দণ্ডাকার অঙ্গাণু দেখা যায়, এদের কি সেন্ট্রিওল বলে। ঠিক আছে, সেন্ট্রিজোম আমরা পড়তেছি। আচ্ছা, তো এখন কথা হচ্ছে কি সেন্ট্রোজোম যে পড়তেছি আমরা, সেন্ট্রোজোমের মধ্যে অংশ হচ্ছে কি আমাদের সেন্ট্রিওল। ঠিক আছে, আর সেই সেন্ট্রিওলই আমি এখন লিখতে যাচ্ছি যে তোমার প্রাণীকোষে, আচ্ছা এখানে এভাবে লিখি, সেন্ট্রিওল প্রাণীকোষে নিউক্লিয়াসের, আচ্ছা প্রাণীকোষে আমাদের যে নিউক্লিয়াসটা আছে সেই নিউক্লিয়াসটার একেবারে কাছাকাছি বলতে পারি, বা শুধু কাছে লিখলে বলি ফাঁপা নলাকার বা দণ্ডাকার অংশ দেখা যায়, এদের সেন্ট্রিওল বলে। ঠিক আছে, আচ্ছা আরেকটা লাইন লিখে দিই, সেন্ট্রিওলের চারপাশে গাঢ় তরলকে সেন্ট্রোস্ফিয়ার বলে। আচ্ছা, আই হোপ নিচের লেখাগুলো কি তোমরা দেখতে পাচ্ছ? এটা আমি একটু দেখে আসি, এক মিনিট। হ্যাঁ ঠিক আছে, ক্লিয়ারলি দেখা যাচ্ছে। আচ্ছা, তাড়াতাড়ি একটু তুলে ফেলো, তারপর আমরা সামনে আগাবো, কারণ উপরের লেখাগুলো একটু মুছতে হবে। আচ্ছা, সো আই হোপ তোমাদের লেখা শেষ হয়েছে। তাও আমি আচ্ছা উপরটাই মুছে দিই একবার, এই সাইডটা। ঠিক আছে, এটা আমাদের লাস্ট টপিক। এটা হওয়ার পরে আমরা যাবো নিউক্লিয়াস। আচ্ছা, তাইলে আমরা কইছিলাম সেন্ট্রিওল শেষ করছি, তাই না? আচ্ছা না, সেন্ট্রিওল শেষ হয় নাই, সেন্ট্রিওজোমের ভিতরে আচ্ছা আরেকটা জিনিস আছে, আর কিছু জিনিস আছে। আচ্ছা, এখানে হবে যে কি সেন্ট্রিওল সহ
No problem. সেন্ট্রোস্ফিয়ারকে সেন্ট্রোজোম বলে। আচ্ছা, এই লেখাটা মেবি তোমরা দেখতে পারতেছো না, তাও আমি একটা চেক দিই সেফটির জন্য। ও হ্যাঁ, আচ্ছা একটু একটু তো না, একটু না, ভালোই দেখা যাচ্ছে। আচ্ছা, উপরে কি লিখছি যে সেন্ট্রিওল সহ সেন্ট্রোস্ফিয়ারকে আমরা মূলত সেন্ট্রোজোম বলে থাকি। আচ্ছা, আরেকটা লিখতে পারো যে কি তোমার আরেকটা কি লেখা যায়? আচ্ছা, সেন্ট্রিওল ভালো পরিমাণ সাউন্ড হইতেছে। আচ্ছা, আই হোপ এখন কোনো নয়েজ পলিউশন হচ্ছে না। সো আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে আমাদের সেন্ট্রোজোমে থাকা। আচ্ছা, আমাদের সেন্ট্রিওল কোষ বিভাজনের সময় হচ্ছে কি এস্টার রে উৎপন্ন করে। আচ্ছা, এরপরে হচ্ছে যে কি আমাদের এছাড়া স্পন্ডল যন্ত্র সৃষ্টিতেও আমাদের সেন্ট্রোজোমের অবদান আছে। আচ্ছা, তাহলে হচ্ছে কি তো আমরা এটা লিখতে পারি যে কি নাকি স্পিন্ডল যন্ত্র তৈরিতে হেল্প করে। আচ্ছা, ফ্লাজেলা একবার নিচে চলে আসছি, যাই হোক, ফ্লাজেলা তৈরিতে হেল্প করে। আচ্ছা, তো সেন্ট্রোজোমের কথা বলতে গেলে অত কমও না, লিখতে লিখতে অনেক কিছু লিখে ফেলছি আমরা। তো আই হোপ তোমাদের লেখাও শেষ পর্যায়ে, নিচেরগুলো তো অবশ্যই আই হোপ এতক্ষণে লেখা শেষ হয়ে গেছে, উপরেগুলো লিখে নাও। আচ্ছা, সো আমরা এটা নিয়ে একটু ডিসকাস করি। সেন্ট্রোজোম, ঠিক আছে, সেন্ট্রোজোম সাধারণত কই থাকে? প্রাণী কোষে থাকে, একটু মুছে গেছে। আর খুবই মনে করো যে খুবই কম এরকম সম্ভাবনা থাকে যে কি আমাদের উদ্ভিদ কোষ যেগুলো নিম্ন শ্রেণী সেখানেও থাকতে পারে, পাইতেও পারো, ঠিক আছে। আচ্ছা, সো সেন্ট্রিওজোমের মধ্যে মূলত আমাদের সেন্ট্রিওল থাকে। আর সেন্ট্রিওলের একটা ব্যাপার হচ্ছে কি যে কোষ রসে নিউক্লিয়াসের কাছে যে আমাদের ফাঁপা নলাকার বা দণ্ডায়কার অংশ দেখা যায় সেটাকে আমরা কি বলি নর্মালি? সেন্ট্রিওল। আর সেন্ট্রিওলের চারপাশের যে ঘাড়ো একটা তরল থাকে সেটাকে আমরা বলি সেন্ট্রোস্ফিয়ার। সো সেন্ট্রোস্ফিয়ার আর সেন্ট্রিওল এই দুইটা মিলেই আমাদের তৈরি হচ্ছে সেন্ট্রোজোম, ঠিক আছে। মানে কি সেন্ট্রোজোমের মধ্যে এই সেন্ট্রিওল আর সেন্ট্রোস্ফিয়ার থাকে। আচ্ছা, এরপরে লিখছি কি যে সেন্ট্রিওল কোষ বিভাজনের সময় অ্যাস্টার উৎপন্ন করে। আচ্ছা, অ্যাস্টার কী জিনিস বা হাবিজাবি এগুলো আমরা, বা কোষ বিভাজন এগুলো হচ্ছে কি আমরা চ্যাপ্টার 2 যেটা আমাদের, এটাই তো আমরা করতেছি, তাই না? সো চ্যাপ্টার 3 যেটা কোষ বিভাজন, সেখানে আমরা আলোচনা করব। আর আমরা এছাড়া বলতে পারি স্পন্ডল যন্ত্র তৈরিতে হেল্প করে, এটাও চ্যাপ্টার 3 কোষ বিভাজনের মাইটোসিস বিভাজনের আন্ডারে পড়ে। আর হচ্ছে যে কি ফ্লাজেলা তৈরিতে হেল্প করে, ঠিক আছে। এগুলো হচ্ছে আমাদের মূলত কি সেন্ট্রোজোমের বৈশিষ্ট্য বা ইম্পর্টেন্ট লাইন, যেগুলো তোমার আই হোপ তোমরা ক্লাস যখন যেহেতু করতেছো, যখনই যেখান থেকেই করো না কেন সাথে নোটও করে রাখতেছো, আর এগুলো অবশ্যই পড়তেছো, ঠিক আছে। এগুলো খুবই ইম্পর্টেন্ট। আর প্রশ্ন আসলে অবশ্যই তুমি এই যে যেগুলো লেখাচ্ছি আমি বোর্ডে, আমার বোর্ডে লেখা ছাড়া কিছু পড়ার দরকার নেই, এটা বললে হয়তো বা ভুল হবে, কিন্তু আমি অন্তত এটা বলতে পারি শিওরলি, তুমি যদি আমার বোর্ডে যা লেখা আছে এগুলো যদি তুমি লিখে নোট করে পড়ে যাও, তোমার পরীক্ষা ইনশাল্লাহ অবশ্যই ভালো হবে, ঠিক আছে। সৃজনশীল অবশ্যই ভালো করতে পারবা, এমসিকিউ তো ভালো করতে পারবা। যদিও আমরা পরবর্তীতে বিভিন্ন কোর্স হয়তো বা আনতে পারি যে সৃজনশীলের কোর্স বা অনেক এমসিকিউ প্র্যাকটিসের জন্য আর কি কোর্স, ওগুলো পরের হিসাব। বাট
অন্তত এই ক্লাসগুলো করলে অবশ্যই ভালো করতে পারবে, এটা আমার বিশ্বাস আছে। তোমরাও অবশ্যই নিজের ভিতর আত্মবিশ্বাস রাখো, আমার উপর বিশ্বাস রাখো যে না, সাজ্জাদ ভাই শেষ করে দিবে সব, ঠিক আছে, পুরো ক্লিয়ার A to Z, কোনো কিছু বাকি থাকবে না আর কি এই চ্যাপ্টার থেকে। তো আই হোপ এতক্ষণে লেখা শেষ হয়ে গেছে আমি কথা বলতে বলতে। আমরা এখন মুছে দিই, মুছে আমরা সামনে যাব, যেটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস নিয়ে আলোচনা। আচ্ছা, তো আমাদের মূলত নিউক্লিয়াসের মধ্যে একটা ছবি আঁকতে হবে। আর তোমরা যারা আমার ক্লাসগুলো করতেছো, লাস্ট 2টা ক্লাস করছো, তারা জানো যে আমি ছবিতে কত পরিমাণ কেমন মানুষ ছবি আঁকার ক্ষেত্রে, ভালো নাকি ভালো পারি না খারাপ পারি এটা তোমরা ভালো মতোই জানো। যাই হোক, যারা নতুন, আমি তেমন একটা ভালো পারি না, বাই দ্য ওয়ে বলে রাখলাম। আচ্ছা, সো আমরা প্রথমে একটা নিউক্লিয়াসের চিত্র আঁকবো, নামকরণ করব, এরপর আমরা নিউক্লিয়াস নিয়ে সামনে আলোচনা করব, ঠিক আছে। সো আচ্ছা, নিউক্লিয়াস এটা এঁকে ফেললাম, ভালো কথা। এরপরে কয়টা দিছে না, আচ্ছা তোমরা কারা ক্লাস করতেছো অ্যাকচুয়ালি আমি তো জানি না ডিটেলসে। তো তোমরা একটা কাজ করতে পারো, তোমাদের ছোটোখাটো একটা ইনফরমেশান শেয়ার করতে পারো আমাদের কমেন্ট বক্সে, ফেসবুক থেকে দেখো বা ইউটিউব থেকে, যে তোমরা কে কোথা থেকে ক্লাস করতেছো, ঠিক আছে। মানে জাস্ট এতটুকু লিখতে পারো চাইলে, যে কি নাম দিয়ে, যে আমি অমুক অমুক জায়গা থেকে ক্লাস করতেছি। তাহলে আমরা ছোটোখাটো একটা আইডিয়া নিলাম যে কি না আমাদের ক্লাস কারা কারা করে মূলত। বা এটাও বলতে পারো যে কি তোমাদেরকে ছোটোখাটোভাবে চিনলাম আর কি, ঠিক আছে। আর হ্যাঁ, এটাও ভালো হবে তোমরা যদি একটু রেগুলার কমেন্ট করে তোমাদের ইয়েটা জানাও, ফিডব্যাকটা, ঠিক আছে, যে আমাদের ক্লাসের ভিতর কি কোনো পরিবর্তন আনা লাগবে নাকি। বা বলতে পারো যে কি তোমার আমরা যে ইয়েটা নিচ্ছি আমাদের এই ক্লাসের মধ্যে তোমার কোনো কিছু বুঝতে অসুবিধা হচ্ছে নাকি, এটা তো অবশ্যই বলবা। সেই সাথে আমাদের অন্যান্য কি কি ডেভেলপ চাইলে করা যেতে পারে, কারণ আমি মনে করি আমি যেহেতু স্টুডেন্ট পড়াচ্ছি তোমাদেরকে, সো তোমরা অবশ্যই তোমাদের ভালোর দিকটাই আমার দেখবো। আর তোমরা কি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করো, ওকে, মানে বেশি কমফোর্টেবল ফিল করো আর কি যেটাতে, সেটা নিয়ে আমিও খেয়াল রাখতে চাই। সো কোনো কিছু নিয়ে যদি কোনো প্রবলেম হয় শেয়ার করবা ভাইয়ের সাথে, ফেসবুকেও চাইলে কমেন্ট বক্সেও কমেন্ট করতে পারো। আবার যদি তুমি চাও যে কি না কমেন্ট বক্সে পার্সোনালি জিজ্ঞেস করবো এটা কেমন দেখায়, ভালো দেখাচ্ছে না, তোমরা চাইলে আমাদের, তাহলে তোমরা যদি চাও আমাদের ফেসবুকের যে পেজ, ঠিক আছে, পেজ হোসেনস ক্লাসরুম, ওইটার পেজের লিংক দেওয়া আছে, সেই লিঙ্কে গিয়ে যে কোনো ধরনের প্রবলেম যদি সাফার করো জিজ্ঞেস করতে পারো, বা যে কোনো ফিডব্যাক মনে দিতে পারো। বাট আমি চাই যে আমি যেহেতু ইউটিউবে ক্লাস নিচ্ছি এখন, নিয়ার ফিউচারে ইচ্ছা আছে আমার নামার, মানে কন্টিনিউ করার আর কি ইউটিউবে। সো তোমাদের সাথে কানেক্টেড হওয়ার ইচ্ছা আমার। এরকম হইতে পারে যে কি তোমরা যদি ভালো রেজাল্ট করে বের হও, অবশ্যই মাত্র 9-10 হ্যাসো, আমাদের ইন্টারের ইয়েও আছে চ্যানেল আলাদা। সো ফিউচারে যদি আমরা
তোমরা ভালো স্টুডেন্ট হলে অবশ্যই এরকম হইতে পারে যে আমরা আমাদের চ্যানেলের জন্য তোমাদেরকেই বলবো যে কি তোমরা যেহেতু আমাদের কাছের স্টুডেন্ট, ক্লাস করছো প্রথম থেকে, তোমরাই আসো ক্লাস নিতে, মানে প্রায়োরিটি আর কি। নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার রন্ধ্র দিলাম। আচ্ছা, এরপর হচ্ছে কি নিউক্লিওলাস। নিউক্লিওলাস। আচ্ছা, এরপরে আর বাকি থাকতেছে কি নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজম। আচ্ছা, আর আরেকটা যেটা থাকছে কি নিউক্লিয়ার রেটিকুলাম। আচ্ছা, ঠিক আছে। নিউক্লিয়ার রেটিকুলাম। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াসের চিত্র। হ্যাঁ জানি অতটা বেস্ট হয় নাই মেবি। আচ্ছা, তোমরা তো অর্ধেক তো দেখতেছোই না। হ্যাঁ, আচ্ছা, যেটা বলতেছিলাম যে জানি বেস্ট হয় নাই, চাইলে আরও ভালো করা যাইতো, বাট আই হোপ তোমরা ইজিলি বুঝতে পারতেছো। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ক্লিয়ার দেখা যাচ্ছে। তো একবার আগে এটা বলে নিই যে আমাদের মূলত এই যে উপরের জায়গাটা আছে না বাইরের, সেই বাইরের জায়গাটাকে আমরা বলছি নিউক্লিয়ার মেমব্রেন। ঠিক আছে, আর একটু করে দিই। হ্যাঁ, ওকে, এটাকে আমরা বলতেছি কি মূলত নিউক্লিয়ার মেমব্রেন। ঠিক আছে, নিউক্লিয়ার মেমব্রেন। এই যে দুইটা দেখো, এই জায়গাটা খালি জায়গাটা আছে না, এটাকে আমরা বলছি নিউক্লিয়ার রন্ধ্র, আর এই গোলটাকে বলছে নিউক্লিওলাস, আর ওইখানে ভিতরে যে খালি জায়গাগুলো আছে এটাকে বলতেছে নিউক্লিওপ্লাজম, আর এই যে দেখছো পেঁচানো সুতার মতো, এটাকে আমরা বলতেছি কি নিউক্লিয়ার রেটিকুলাম। আচ্ছা, এখন আমরা আসবো কিছু কথাবার্তা নিয়ে। তো চলো শুরু করি। নিউক্লিয়াস, আমরা এটাকে এটাও বলতে পারি যে কেন্দ্রিকা। তো এখানে অনেকগুলো কথাই আছে ইম্পর্টেন্ট, আমরা একে একে করে সবগুলোই পড়বো। সো প্রথম কথা হচ্ছে কি নিউক্লিয়াস নিয়ে যদি আমরা কিছু কথা বলতে যাই, যে জীবকোষের প্রোটোপ্লাজমে নির্দিষ্ট পর্দাঘেরা ক্রোমোজোম বহনকারী সুস্পষ্ট যে বস্তুটি দেখা যায় সেটি কি বলি আমরা নিউক্লিয়াস। ঠিক আছে, নিউক্লিয়াস। সো জীবকোষের প্রোটোপ্লাজমে নির্দিষ্ট পর্দাঘেরা ক্রোমোজোম বহনকারী সুস্পষ্ট যে বস্তুটি দেখা যায় তাকে নিউক্লিয়াস বলে। ঠিক আছে, আচ্ছা। তো এরপর হচ্ছে কি এর আকৃতি গোলাকার, ডিম্বাকার, নলাকার হতে পারে।
সিভ কোষ এবং লোহিত রক্তকণিকে নিউক্লিয়াস পাওয়া যায় না। এগুলো কিছু ইম্পর্টেন্ট লাইন, ঠিক আছে? যে তোমার নলাকার, পরে হচ্ছে কি গোলাকার, আর একটু হচ্ছে কি তোমার ডিম্বাকার হতে পারে, ডিম্বাকার হয়, মানে তিনটা যেখানে, যেমন আমরা এটা কি দিচ্ছি, গোলাকার দিচ্ছি, তাই না? আচ্ছা, সিভ কোষ ও আরবিসি, আচ্ছা আরবিসি তোমরা মনে হয় যেহেতু নতুন বুঝবা না, আরবিসির বাংলা নাম হচ্ছে লোহিত রক্তকণিকা। তাতে এদের পাওয়া যায় না, পাওয়া যায় না। আচ্ছা, এরপরে আর কি লেখা যেতে পারে, যে তোমার নিউক্লিয়াস বংশগতির বৈশিষ্ট্য নিহত করে। আচ্ছা, বংশগতির বৈশিষ্ট্য নিহত করে, নিহত বলছি আমি একটু আগে, বললেও ভুল বলছি, নিহত হবে না ভুলেও। ওকে, নিহিত করে, নিহিত করে। আচ্ছা, এরপরে আমাদের হচ্ছে কি কোষে সংগঠিত বিপাকীয় কার্যবলী সকল ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে। আচ্ছা, তো আমরা কি বলতে পারি, যে কোষের বিপাকীয় অংশ নিয়ন্ত্রণ করে, এতটুকু লিখলে হবে, নিয়ন্ত্রণ করে। এগুলো হচ্ছে আমাদের কি নিউক্লিয়াসের মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলা, ঠিক আছে? আচ্ছা, আমি আশা করি সব কিছু দেখা যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, সব কিছু দেখা যাচ্ছে। তোমরা একটু তুলে নাও, এরপরে এসে আমি বুঝাই দিব। আচ্ছা, আশা করি লেখা শেষ হয়ে গেছে, নাহলে আমরা বুঝাইতে থাকি, বুঝাইতে মাঝখানে চাইলে লিখতে পারো, বাট ভালো হয় কি আগে লেখা শেষ করে ফেলে বা পরে লিখলে, ঠিক আছে? কারণ কি বোঝানোর সময় ফোকাসটা চেষ্টা করবো সবসময় বোঝানোর উপর রাখতে। আমি ধরো বুঝাচ্ছি, এখানে তুমি আমার সময় লিখতেছো, অনেক কিছু হবে যেগুলো তুমি মিস করে ফেলবা, ঠিক আছে? তো নিউক্লিয়াস বা কেন্দ্রিকা, এটা নিয়ে তো একবার বলছি। সো আমরা যদি এখানে যাই, নিউক্লিয়াসের সংজ্ঞা খুবই বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? ভেরি 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 ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের নিউক্লিয়াসের সংজ্ঞা। সো এর কি বলছি আমরা, যে কি জীবকোষের প্রোটোপ্লাজমে নির্দিষ্ট পর্দা ঘেরা ক্রোমোজোম বহনকারী, আমাদের নির্দিষ্ট বহনকারী সুস্পষ্ট যে বস্তুটি দেখা যায়, সেটাকে আমরা মূলত কি বলে থাকি, নিউক্লিয়াস, ঠিক আছে? সো নিউক্লিয়াস যদি আমরা এটাকে বলে থাকি, আচ্ছা ভালো কথা, নিউক্লিয়াসের কিছু বৈশিষ্ট্য কী কী? সাধারণত নিউক্লিয়াস নলাকার, গোলাকার বা ডিম্বাকার হয়। আর এরপর হচ্ছে কি সিভ কোষ ও আরবিসির বাংলা নাম কি, লোহিত রক্তকণিকা। তো সিভ কোষ কি আর লোহিত রক্তকণিকা কি, এইগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব, ঠিক আছে? যখন আমরা উদ্ভিদ টিস্যু প্রাণী টিস্যু আলোচনা করব, সেখানে দেখতে পারবা। সো লোহিত রক্তকণিকাতে আমরা বলতে পারি কি, যে নিউক্লিয়াস এদেরকে পাওয়া যায় না, মানে কি লোহিত রক্তকণিকা সিভ কোষে পাওয়া যায় না। আর এটা দিয়ে এমসিকিউ প্রচুর পরিমাণে আসবে, যে তোমার নিচের কোনটাতে বা নিচের কোন কোষে নিউক্লিয়াস পাওয়া যায় না, অপশানে থাকবে সিভ কোষ, স্বাভাবিকভাবে, ঠিক আছে? তো বংশগতির বৈশিষ্ট্য নিহিত হয় এখানে। আর হচ্ছে কোষের বিপাকীয় যে কাজগুলো হয় সাধারণত, ওগুলো তো আমাদের এই নিউক্লিয়াস অংশগ্রহণ করে থাকে। সো বুঝতেই পারতেছো নিউক্লিয়াস কতটা পরিমাণে ইম্পর্টেন্ট একটা কোষের জন্য, ঠিক আছে? সো আই হোপ তোমাদের আর কোনো প্রবলেম নাই, হয়তো বা লিখেও ফেলছো, না লিখে ফেলে একটা স্ক্রিনশট নিয়ে নাও। আমরা সামনে যাব আমাদের নিউক্লিয়াসের যেসব অংশগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করতে। আচ্ছা, তো সামনে আগে চলো।
আচ্ছা, সো আমরা কইছিলাম যে তোমার এখন আমরা আলোচনা করবো এগুলোর অংশ নিয়ে, ঠিক আছে? সো প্রথম অংশ যেটা, সেটা হচ্ছে কি আমাদের নিউক্লিয়ার ঝিল্লি, ঠিক আছে? সো আচ্ছা, এই মার্কারটা একটু হালকা গেছে। আমরা বলতে পারি কি যে তোমার নিউক্লিয়াসকে ঘিরে রাখে যে ঝিল্লি তাকে নিউক্লিয়ার ঝিল্লি বলে, ঠিক আছে? তো আচ্ছা, ভালো কথা, নিউক্লিয়ার ঝিল্লি সম্পর্কে আমরা বুঝে গেছি। এরপর হচ্ছে কি এটা 2 স্তর বিশিষ্ট। সো 2 স্তর বিশিষ্ট। আচ্ছা, সো এরপরে বইতে লেখা কি যে এটা লিপিড ও প্রোটিনের সমন্বয়ে তৈরি হয়। আচ্ছা, সো আমাদের যে নিউক্লিয়ার যে ঝিল্লিটা মূলত সেটা আমরা কিসের মাধ্যমে তৈরি করি? আমরা তৈরি করি না, সরি, তৈরি হয়ে থাকে মূলত প্রোটিন ও লিপিড দ্বারা তৈরি। আচ্ছা, এরপরের পয়েন্ট যেটা, সেটা হচ্ছে কি এই যে মাঝে মাঝে ছিদ্র থাকে যাদের নিউক্লিয়ার রন্ধ্র বলে। আচ্ছা, মাঝে মাঝে কিছু ছিদ্র থাকে তাদেরকে আমরা কি বলি? নিউক্লিয়ার রন্ধ্র। আচ্ছা, আর এই যে ছিদ্রগুলো থাকে, এই ছিদ্রের ভিতর দিয়ে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের মধ্যে কি সঙ্গে চলাচল করে? আচ্ছা, এটা এত ইম্পর্টেন্ট না। নিউক্লিয়ার ঝিল্লি সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসের অন্যান্য বস্তু পৃথক রাখে আর বিভিন্ন বস্তুর চলাচল নিয়ন্ত্রণ করে। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি কি যে সাইটোপ্লাজমকে নিউক্লিয়াস থেকে আলাদা রাখতেছে কে? নিউক্লিয়ার ঝিল্লি, ঠিক আছে? সো নিউক্লিয়াসকে সাইটোপ্লাজম থেকে আলাদা রাখে। আচ্ছা, নিউক্লিয়াসকে সাইটোপ্লাজম থেকে আলাদা রাখতেছে, ভালো কথা, আমাদের নিউক্লিয়ার ঝিল্লি। আর লাস্ট যেটা একটা কাজ করে সেটা হচ্ছে বিভিন্ন বস্তুর চলাচল নিয়ন্ত্রণ করে। বিভিন্ন বস্তুর চলাচল নিয়ন্ত্রণ করে। এগুলো হচ্ছে আমাদের মূল জিনিস, ঠিক আছে? নিউক্লিয়ার ঝিল্লি, ওকে। নিউক্লিয়ার ঝিল্লি প্রথমটা কি? নিউক্লিয়াসকে ঘিরে রাখে যে ঝিল্লি তাকে নিউক্লিয়ার ঝিল্লি বলে। এটা লিখলে তুমি ইজিলি কতে 1 নাম্বার পেয়ে যাবা, ঠিক আছে? জ্ঞানমূলক আর কি। আচ্ছা, এরপর লিখছি কি এটা সাধারণত 2 স্তর বিশিষ্ট হয়ে থাকে, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। প্রোটিন ও লিপিড দ্বারা তৈরি, এটাও এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। মাঝে মাঝে ছিদ্র থাকে এদের মধ্যে যাদেরকে নিউক্লিয়ার রন্ধ্র বলে। আর নিউক্লিয়াসকে সাইটোপ্লাজম থাকে, 1 মিনিট, নিউক্লিয়াসকে সাইটোপ্লাজম না থাকে না, এখানে ভুলিছে, সাইটোপ্লাজম থেকে, ঠিক আছে? নিউক্লিয়াসকে সাইটোপ্লাজম থেকে আলাদা রাখে, বিভিন্ন বস্তুর চলাচল এরা নিয়ন্ত্রণ করে, ওকে? এটা হচ্ছে আমাদের কি? নিউক্লিয়ার ঝিল্লি। আই হোপ তোমরা তুলে ফেলছো, আই হোপ বুঝছো তোমরা। আর তুলে ফেলছো না, তুললে তাড়াতাড়ি তুলে ফেলো, আমরা এটা মুছে দিচ্ছি। এরপর আমরা যাব নিউক্লিওপ্লাজম। ঠিক আছে? সো আমরা মূলত কী নিয়ে আলোচনা করব? নিউক্লিওপ্লাজম নিয়ে।
নিউক্লিওপ্লাজম খুবই ছোট একটা জিনিস। দুইটা আইডিয়া আছে যে নিউক্লিয়ার ঝিল্লির ভেতরে যে জেলির মতো বস্তু বা রস থাকে তাকে কেন্দ্রিকা রস বা নিউক্লিওপ্লাজম বলে। মানে আমরা বলতে পারি কি নিউক্লিওপ্লাজমের আরেকটা নাম হচ্ছে কি কেন্দ্রিকা রস, ঠিক আছে। তো নিউক্লিওপ্লাজমের আরেকটা নাম হচ্ছে কি আমাদের কেন্দ্রিকা রস। আর এটা মূলত আমরা কাকে বলি, যে নিউক্লিয়ার ঝিল্লির ভেতরে জেলির মতো যে বস্তু থাকে, নিউক্লিয়ার ঝিল্লির ভেতর যে জেলি থাকে, ঠিক আছে। আর আমরা বলতে পারি কি নিউক্লিওপ্লাজমে নিউক্লিক অ্যাসিড, প্রোটিন, উৎসেচক ও কতিপয় খনিজ লবণ থাকে। নিউক্লিক অ্যাসিড, প্রোটিন, এনজাইম, আচ্ছা নিউক্লিক অ্যাসিড, প্রোটিন, এনজাইম, আর আরেকটা কি বলছিলাম, খনিজ লবণ, খনিজ লবণ থাকে, ঠিক আছে। দেখো এটা হচ্ছে আমাদের মূলত নিউক্লিয়াসের 2 নাম্বার, যেটা হচ্ছে আমাদের নিউক্লিওপ্লাজম বা কেন্দ্রিকা রস, সেগুলোর বৈশিষ্ট্য। সো প্রথমটা কি, যে তোমার নিউক্লিয়ার ঝিল্লির ভেতরে যে জেলি থাকে সেটাকে আমরা বলি কি নিউক্লিওপ্লাজম, ঠিক আছে। আর এটার মধ্যে কি থাকে, নিউক্লিক অ্যাসিড, প্রোটিন, এনজাইম, খনিজ লবণ থাকে সাধারণত। সো এটাই হচ্ছে আমাদের। আই হোপ লেখা হয়ে গেছে, এটা খুবই ছোট। এরপরে আমরা সামনে যাচ্ছি। এরপরে হচ্ছে আমাদের মূলত নিউক্লিয় ঝিল্লি বলছি, নিউক্লিওপ্লাজম বলছি, নিউক্লিওলাস নিয়ে একটু আলোচনা করব আমরা। আচ্ছা আর এখানে 2 হবে না, 2 হবে, আর হবে 3। নিউক্লিওলাস, ঠিক আছে। সো নিউক্লিওলাসের যে প্রথম বৈশিষ্ট্য সেটা হচ্ছে আমাদের, বৈশিষ্ট্যটাকে আমরা সংজ্ঞা লিখি যে নিউক্লিওপ্লাজমের মধ্যে ক্রোমোজোমের সাথে সংলগ্ন গোলাকার বস্তুকে নিউক্লিওলাস বা কেন্দ্রিকাণু বলে। আচ্ছা আমরা বুঝতে পারলাম কি যে এটার আরেকটা নাম আছে সুন্দর, কেন্দ্রিকাণু। দেখো আমি পড়াচ্ছি তোমাদেরকে, ঠিক আছে, এবং পড়ানোর সময় অবশ্যই আমি লিখে লিখে পড়াচ্ছি, কিছুটা একবারে নোট আকারে, যাতে তোমাদের কষ্ট করে বই খুলে খুঁজে নোট করতে না হয়। আমি বলতে পারো তোমাদের নোট করে দিতেছি বোর্ডে। তোমাদের কাজটা হচ্ছে কি, শুধু রিডিং পড়া, বোঝা, ক্লাস করা, সেই সাথে এই নোটটাই লিখে ফেলা, তাইলে তোমার কমপ্লিট হয়ে যাচ্ছে। এক্সট্রা করে বই বের করে অনেক রিডিং পড়ে ইম্পর্ট্যান্ট লাইন নিয়ে তোমার এক্সট্রা নোট করা লাগতেছে না, কারণ কি আমি এটা করে দিচ্ছি। কিন্তু তোমরা যদি শুধু ক্লাস করে যাও, খাতায় না লেখো, তাইলে আমি অনেক কষ্ট পাবো আর তোমাদের অনেক লস হবে, যেটা আমি চাই না। মূলত তোমরা এত কষ্ট করে ক্লাস যখন করতেছো, সো লিখতে কী বা অসুবিধা হবে, তাই না? আলসেমি লাগতে পারে, এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। আমার সময় আমি যখন করতাম, আমারও আলসেমি লাগতো, কিন্তু তাও আমি নিজেকে পুশ করতাম। পুশ করতে বলতে পারো যে কি ধাক্কা দিতাম আমি নিজেকে, যে না আমাকে এটা করতেই হবে, না করলে হবে না, ঠিক আছে। এমন হয়তো মন চাইতো না, মনকে থাপড়াইতাম দরকার হইলে, মানে মনকে তো থাপড়ানো যায় না বেসিক্যালি, বাট আমি চেষ্টা করতাম মনের কথাকে ইগনোর করে কাজ করার। আর আমি এটাই রিকোয়েস্ট করব তোমাদেরকেও, তোমরা যাতে ওই কাজটাই করো। এরকম অনেক সময় হইতে পারে মন চাবে না, সময় বেশি নেই, বাট তোমার মন চাচ্ছে কি না আজকে না পড়ি, আজকে একটু এটা করি, বা আজকে একটু খেলতে যাই, শীত পড়তেছে, আচ্ছা আমি একটু ব্যাডমিন্টন খেলতে যাই। পড়া এত ইম্পর্টেন্ট না, পড়লে হবে, 1 বছর টাইম পড়ে আছে না, এরকম মূল্যও পাবেও না। শেষ করো, শেষ করার পরেও চাইলে অনেক খেলতে পারবা। এসএসসির পরে অনেক টাইম থাকে, 2 মাস, 2 বা 3 মাসের মতোই থাকে, এরও বেশি থাকতে পারে। ইচ্ছা মতো খেলো, সমস্যা নেই, বাট এখন পড়ালেখায় প্লিজ ফোকাস করো তোমরা, ঠিক আছে। সময় দিয়ে যখন ক্লাস করতেছো, নোটও করবো মনোযোগ দিয়ে, তাহলে তোমাদেরই অনেক লাভ হবে। আর আরেকটা কথা, সেটা হচ্ছে যে কি তোমরা এই জিনিসটা খেয়াল করছো নাকি জানি না, কিন্তু অনেক সময় তোমাদের
যদি সাকসেসফুল হইতে চাও তোমাদেরকে কিন্তু তোমাদের মনের বিরুদ্ধে যেতে হবে। এটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো, খুব শীঘ্রই একটা ভিডিও বানাবো পার্সোনাল, মানে কি পার্সোনাল বলতে কি, ওই ভিডিওটার মধ্যে শুধু এই জিনিসটা নিয়ে কথা হবে যে নিজের সাথে তুমি কীভাবে নিজে যুদ্ধ করবা ভালো সাকসেসফুল হওয়ার জন্য। এরকম না শুধু পড়ালেখাই সাকসেসফুল না, পড়ালেখার পর কিন্তু আরও লাইফে অনেক কিছু আছে সাকসেসফুল হওয়ার জন্য। সো সব কিছুর জন্য এই একটাই জিনিস যে নিজের মনের বিরুদ্ধে একটা ফাইট করা। এটা নিয়ে একবার আলাদা একটা ভিডিও বানাবো খুবই শীঘ্রই। বাট এটাই বলবো যে এতক্ষণ যা বলছি এটা একটু শোনো, কথা আমার ফোকাস করো, অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবা তুমি তাইলে। আচ্ছা, আমরা কইছিলাম নিউক্লিওলাস বা কেন্দ্রিকাণু, ঠিক আছে। সো কেন্দ্রিকাণুর এখানে কি লিখে রাখছে যে কি তোমার নিউক্লিওপ্লাজমের মধ্যে ক্রোমোজোমের সাথে, আচ্ছা নিউক্লিওপ্লাজম কি, হ্যাঁ নিউক্লিওপ্লাজমের মধ্যে ক্রোমোজোমের সাথে, নিউক্লিওপ্লাজমের মধ্যে ক্রোমোজোমের সাথে আমাদের সংলগ্ন গোলাকার বস্তুকে সংলগ্ন গোলাকার বস্তুকে নিউক্লিওলাস বলে। আচ্ছা ঠিক আছে, লাইটিং মনে একটু প্রবলেম দেখাচ্ছে, লাইটিংয়ে তুমি চেক করে নিই। দেখা যাচ্ছে বাট লাইটিংটা কমে গেছে। আচ্ছা তোমাদের, আচ্ছা দেখো যতটুকু লেখাইছি অতটুকু লিখে নাও, এরপরে আমরা বাকিটা নিয়ে ডিসকাস করবো। আচ্ছা আই হোপ এতক্ষণে তোমাদের লেখা শেষ, ঠিক আছে। সো আমরা তাহলে সামনে আগাই। আচ্ছা আমরা নিউক্লিওলাস নিয়ে কথা বলতেছিলাম। সো আরও কিছু কথা আছে, যেমন ক্রোমোজোমের রং আগ্রহী অংশের সাথে এরা লেগে থাকে। এটা একটা ইম্পর্টেন্ট লাইন এমসিকিউর জন্য, যে তোমার ক্রোমোজোমের রং আগ্রহী অংশের সাথে লেগে থাকে। আচ্ছা উপরেরগুলো তো লেখা হয়ে গেছে তাই না, উপরেরগুলো হ্যাঁ এগুলো মুছে দিই। আচ্ছা তো এরপরে আমরা আমাদের যখন ইয়েটা শেষ করে ফেলতেছি, নিউক্লিয়াস
তোমাদের কি মনে হয়, তোমরা যে আমাদের কাছে ক্লাস করতেছো, তোমরা কি বুঝতে পারতেছো ঠিক মতো? কারণ সবচেয়ে বড় কথা কি, একটু আগেও বলছিলাম মেবি আমি, যে তোমাদের ফিডব্যাকটা আমার আসলে খুব দরকার। আমি জানতে চাচ্ছি যে কি আরও কোনো চেঞ্জেস আনতে হবে নাকি আমাদের পড়ানোর স্টাইলে। আচ্ছা, নিচের লাইনটা, হ্যাঁ ঠিক আছে, নিচের লাইনটা দেখা যাচ্ছে। আচ্ছা, নিউক্লিওলাসের আরও দুইটা ইম্পর্ট্যান্ট লাইন আছে, ঠিক আছে, সেগুলো উপরে লিখতেছি। যেটা হচ্ছে আমাদের মূলত আরএনএ ও প্রোটিন দ্বারা তৈরি। আর আরেকটা হচ্ছে কি লাস্ট লাইন যেটা ইম্পর্টেন্ট খুবই, সেটা হচ্ছে কি রাইবোজোম সংশ্লেষ করে। রাইবোজোম সংশ্লেষ করে, হ্যাঁ এগুলি। সো আচ্ছা, এখানে একটু মুছে গেছে। হ্যাঁ, তো নিউক্লিওলাসের ব্যাপারগুলো কি মেনলি নিউক্লিওপ্লাজমের মধ্যে ক্রোমোজোমের সাথে সংলগ্ন যে গোলাকার বস্তু থাকে সেটাকে আমরা নিউক্লিওলাস বলি। মানে কি নিউক্লিওপ্লাজম কোনটা জানো তো নাকি? এই যে নিউক্লিওপ্লাজম মানে কি এগুলা, যে নিউক্লিওপ্লাজমের মধ্যে ক্রোমোজোম যেগুলো থাকতেছে ওগুলোর সাথে সংলগ্ন, মানে ক্রোমোজোমগুলো যেগুলো ওগুলোর সাথে সংলগ্ন যে গোলাকার থাকে ওটাকে আমরা কি বলি? নিউক্লিওলাস, ঠিক আছে। আর ক্রোমোজোমের রং আগ্রহী যে অংশগুলো আছে সেগুলোর সাথে এটা লেগে থাকে মূলত নিউক্লিওলাস, আরএনএ ও প্রোটিন দ্বারা তৈরি, এবং একই সাথে রাইবোজোম সংশ্লেষ করে কে? আমাদের নিউক্লিওলাস, ঠিক আছে। সো আই হোপ এতটুকু তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো। আমাদের একবারে ক্লাসের শেষ পর্যায়ে আমরা এখন আলোচনা করব লাস্ট যেটা, সেটা হচ্ছে ক্রোমাটিন জালিকা নিয়ে, ঠিক আছে। তো আমরা এগুলো মুছে দিচ্ছি। আই হোপ তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও যদি লেখা শেষ না হয়। ওকে, 3, 2, 1। আচ্ছা, লাস্ট যেটা সেটা হচ্ছে কি ক্রোমাটিন জালিকা। আচ্ছা, সো এখানে লেখা আছে কি যে কোষের বিশ্রামকালে, অর্থাৎ যখন কোষ বিভাজন চলে না, তখন নিউক্লিয়াসে কুণ্ডলিত পাকানো সূক্ষ্ম সুতার মতো অংশ হচ্ছে ক্রোমাটিন তন্তু বা ক্রোমাটিন জালিকা বা নিউক্লিয়ার রেটিকুলাম। আচ্ছা, নিউক্লিয়ার রেটিকুলাম বলতে কি এগুলো আর কি, যেগুলোকে আমরা বলতেছি সেগুলোই হচ্ছে আমাদের কি নিউক্লিয়ার রেটিকুলামগুলোই হচ্ছে আমাদের ক্রোমাটিন জালিকাও বলতে পারি। মানে একটা আমরা জিনিস লেখা রাখি যে এদেরকে আচ্ছা নিউক্লিয়ার রেটিকুলাম, এরপরে হচ্ছে যে কি তোমার ক্রোমাটিন তন্তু, ক্রোমাটিন জালিকা তো উপরেই লেখা, ক্রোমাটিন তন্তু বলা হয়। আচ্ছা, এরপর যেটা লেখা সেটা হচ্ছে কি আমাদের যে এরা মূলত কোষ বিভাজনের সময় মোটা ও খাটো হয়। কোষ বিভাজনের টাইমে মোটা ও খাটো হয়। আচ্ছা, এরপরে যেটা লিখছে সেটা হচ্ছে যে কি তোমার ক্রোমোজোমের বংশধারা বহনকারী জিন অবস্থান করে। ক্রোমোজোমে
বংশধারা বহনকারী জিন অবস্থান করে। এরপর হচ্ছে কি বংশের বৈশিষ্ট্য, বংশ পরম্পরায় বংশের বৈশিষ্ট্য বংশ পরম্পরা বজায় রাখে। ঠিক আছে, আচ্ছা দেখি তো লেখাগুলা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে নাকি। হ্যাঁ, বোঝা যাচ্ছে। সো তোমরা লিখতে থাকো, এরপরে এসে একটু তোমরা লেখা শেষ করো, লেখা শেষ করে কমেন্টে জানাও যে লেখা শেষ হয়েছে। আর কথা হচ্ছে কি যে কোনো কিছু যদি না বুঝো, আমি যখন বলবো মুখ দিয়ে সেটা একটু ফোকাসলি শোনো, তাইলেই হবে। আচ্ছা ঠিক আছে, সো এগুলো হচ্ছে আমাদের মূলত ক্রোমাটিন জালিকার কথাবার্তা। আচ্ছা তো আই হোপ তোমাদের লেখা শেষ এতক্ষণে। আমাদের মূলত হচ্ছে কি এগুলাই ক্রোমাটিন জালিকার কথাবার্তা। সো ক্রোমাটিন জালিকার মধ্যে এছাড়া আর কিছুই নাই বলতে পারো। আর তোমাদের আচ্ছা একটা জিনিস তো লিখতেই ভুলে গেছি, মেনলি কালিগুলো আজকে একটু শুকাই গেছে মনে হচ্ছে, মানে একটু ঘাড়ো আসতেছে না আর কি। আচ্ছা, কোষের বিশ্রামকালে, হ্যাঁ কই জানি ছিলাম, কোষের বিশ্রামকালে অর্থাৎ কোনো কোষ বিভাজন চলে না, কোনো কোষ বিভাজন না চললে তখন নিউক্লিয়াসে কুণ্ডলিত পাকানো সুতার মতো যে অংশ আছে, তখন কুণ্ডলিত সুতার মতো অংশকে আমরা কি বলি? ক্রোমাটিন জালিকা। ঠিক আছে, ওয়েট এ মিনিট। আচ্ছা, তো এগুলো হচ্ছে আমাদের মূলত ক্রোমাটিন জালিকা নিয়ে আলোচনা। ঠিক আছে, তোমার এদের আরেকবার আমি রিক্যাপ করে যাই যে এদের নিউক্লিয়ার রেটিকুলাম বা নিউক্লিয়ার তন্তুও বলা হয়। কোষ বিভাজনের টাইমে মোটা ও খাটো হয় এরা। ক্রোমোজোমে বংশধারা বহনকারী জিন অবস্থান করে। বংশের বৈশিষ্ট্য বংশ পরম্পরা বজায় রাখতে সাহায্য করে কি আমাদের ক্রোমাটিন জালিকা। আর কোষের মূলত মেইন সংজ্ঞা যেটা, সেটা হচ্ছে কি যে কোষের বিশ্রামকালে অর্থাৎ কোনো কোষ বিভাজন না চললে তখন কুণ্ডলিত সুতার মধ্যে যে অংশ দেখা যায় তাকে আমরা ক্রোমাটিন জালিকা বলি। ঠিক আছে, সো বাকি কথাটা একটু তাড়াতাড়ি লিখে নাও। আচ্ছা, সো আশা করি তোমাদের এর মধ্যে সব কিছু লেখা হয়ে গেছে। লেখা না হলে একটি স্ক্রিনশট নিয়ে নাও। 3, 2, 1। ঠিক আছে, সো আজকে এতটুকুই।
ক্লাসের মধ্যে একটু ছোটোখাটো প্রবলেম হয়েছে, স্বাভাবিক। তো আই হোপ তোমরা যে ক্লাসটা করছো, যে ক্লাসটা করে মজা পেয়েছো, এনজয় করছো ক্লাসটা। কারণ কি শুধু ক্লাস করলেই হবে না, ক্লাসটা এনজয় করে শিখতে হবে। কারণ কি এছাড়া তোমাদের যদি বোরিং ফিল হয়, তোমরা বেশি দিন ক্লাস কন্টিনিউ এমনি করতে মন চাবে না। সো আমি চেষ্টা করছি যথেষ্ট পরিমাণে নলেজ বা জ্ঞান যেটাকে বলা যায় সম্পূর্ণ এই বইয়ের মধ্যে, আমাদের এই চ্যাপ্টারের মধ্যে যতগুলো দেওয়া যায়, যা যা আসার সবগুলোই বলার। এছাড়াও ক্লাসটা ইন্টারেস্টিং বানানোর চেষ্টা করছি। সো আই হোপ তোমরা ভালো লাগছে তোমাদের। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা। নেক্সট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। থ্যাংক ইউ।